হোয়াট ননসেন্স! তুই আমার স্বামী মানে? এই তুই কোন অ্যাঙ্গেল থেকে আমার স্বামী? হ্যাঁ, তুই নিজেকে দেখেছিস পাঞ্জাবি টুপি পরে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকিস, আর আমি হচ্ছে ওয়েস্টার্ন পর একটা মেয়ে, আধুনিক যুগের একটা মেয়ে। আমার যা খুশি আমি সেটা করব, আমার যেখানে ইচ্ছে করবে আমি সেখানে যাব, যেখানে ইচ্ছে করবে না আমি সেখানে যাব না। এভাবে ঘুমটা দিয়ে বসে থাকা যায়? আজকে আয়, তারপর তুই বুঝতে পারবি যে আমি তোকে কেন বিয়ে করেছি। আজকের পর থেকে আজীবন তুই তোর কাজের জন্য লজ্জিত হবি, আর কোনো বড়লোক মেয়ের সাথে কথা বলার আগে 2 বার চিন্তা করে তারপর কথা বলবি। এই ছোট লোক, ফকিন্নি হুজুর কোথাকার, তোর সাহস কি করে হলো আমার পাশে বসার? কোন সাহসে তুই আমার পাশে বসেছিস? মিম, তুমি আমার গায়ে হাত তুললে? আজকে আমাদের বাসর রাত, ফুলসজ্জার রাত, প্রতিটা মানুষের জীবনের মধুর রাত। আজকের এই রাতে তুমি আমার গায়ে হাত তুললে? আমার সাথে এমন ব্যবহার কেন করছো তুমি? কি বললি তুই? বাসর রাত? বাসর রাত মাই ফুট। বাসর রাত তোর জন্য মধুর হতে পারে, কিন্তু আমার জন্য না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি অস্বীকার করতে পারবি যে তুই একজন গরিব? তুই কি অস্বীকার করতে পারবি তুই একজন হুজুর? হ্যাঁ মিম, আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আগে কখনো তো আমার সাথে এভাবে ব্যবহার করোনি, এভাবে আমার সাথে কথা বলোনি। আমি কি কোনো অপরাধ করেছি? আগে তোর সাথে আমার ভালোভাবে কথা বলতে ইচ্ছে করেছিল, তাই আমি ভালোভাবে কথা বলেছিলাম, কিন্তু এখন আমার ভালোভাবে কথা বলতে ইচ্ছে করছে না, তাই আমি ভালোভাবে কথা বলছি না। আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি না আমাকে ভালোবাসো, আমাকে ভালোবেসে বিয়ে করেছো। কি ভালোবাসি আমি? তাও আবার তোকে? হেই, তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুই কি এখনো কিছুই বুঝতে পারছিস না? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবিই বা কি করে? বুঝার জন্য তো মাথায় ন্যূনতম জ্ঞান থাকা দরকার, কিন্তু তোর মধ্যে তো ন্যূনতম জ্ঞান বলতে কিছুটাই নেই। কারণ তুই পড়াশোনা করেছিস কোথায়? আরবি বই থেকে। ওইগুলো পড়লে শুধু ধার্মিক জ্ঞান অর্জন করা যায়, সাধারণ জ্ঞান অর্জন করা যায় না। আর তুই আমাকে একটু আগে কি বললি? আমি তোকে ভালোবেসে বিয়ে করেছি? ইম্পসিবল। আমি তোকে কখনো ভালোবাসিনি, পছন্দও করিনি, এবং ভালোবেসে বিয়েও করিনি। বলছো কি তুমি মিম? তার মানে এতদিন যেগুলা ছিল এইগুলা কি ছিল? আচ্ছা, আমি তো তোমাকে প্রথমে বিয়ে করতে চাইছিলাম না। তুমি তো বললে তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করতে চাও, আমার সাথে বিয়ে করে সংসার করতে চাও, কিন্তু আজকে কেন এমন আচরণ করছো আমার সাথে? আমি এতদিন যা করেছি সবকিছু নাটক করেছি। আচ্ছা, তোর কি সেই দিনের কথা মনে পড়ে যেই দিন তোর সাথে আমার প্রথম দেখা হয়েছিল? আপনাকে বোঝানোর মতো ক্ষমতা হয়তো আমার নেই, আর থাকলেও আপনার সেই বুদ্ধিটা নেই যে আপনি বুঝে নেবেন। শোনেন, আপনি একটু আগে কি বললেন? আপনি আমাকে বিয়ে করবেন না। আপনি না, আমি আপনাকে বিয়ে করব না। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি যদি কখনো আমার পায়ে ধরে কান্নাকাটি করেন, তারপরেও আমি আপনার মতো মেয়েকে বিয়ে করব না। এটা আমার চ্যালেঞ্জ। তুই আমাকে আমার পোশাক নিয়ে, আমার শিক্ষা নিয়ে আমাকে অপমান করেছিলি। আজ পর্যন্ত আমার পরিবারের কেউ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। ইভেন বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ কখনো আমাকে অপমান করার দুঃসাহস পর্যন্ত করেনি। কিন্তু তুই
তোর সাহস দেখে আমি অবাক হয়েছি। তুই আমাকে যা তা বলে অপমান করেছিলি। এরকম অপমান আমাকে কেউ আগে কখনো করেনি। আর আমাকে কি বলেছিলি? চ্যালেঞ্জ করেছিলি যে তুই নাকি আমাকে বিয়ে করবি না। আর দেখ, আজকে আমি তোর বউ, কিন্তু আমি তোর নামে মাত্র বউ, কাজে না। কারণ আমি তোকে বিয়ে করেছি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। দেখো, যা হয়েছে সেটা নিয়ে তুমি মন খারাপ করে থেকো না। তুমি আর রাগ করো না। কালিমা পড়ে আমার আর তোমার বিয়ে হয়েছে। এখন চাইলেও আমরা এই সম্পর্ক অস্বীকার করতে পারবো না। তাই বলে কি আমাদের মান অভিমান ভেঙে চলো সুন্দর করে সংসার শুরু করি। হাসালি তুই আমাকে। এই, তোর সাথে সংসার করব আমি? তুই এটা ভাবলি কি করে? তুই নিজের দিকে একবার দেখেছিস? নিজের চেহারাটা আয়না দিয়ে দেখেছিস? হ্যাঁ শোন, এই বাড়িতে ঘর জামাই করে রাখার প্ল্যানটা কার ছিল জানিস? আমার। আমি আমার বাবাকে বলেছিলাম তোকে এই বাড়িতে ঘর জামাই করে রাখতে। আর এই কাজটা করতে আমাকে হেল্প করেছে আমার এই আপন বড় ভাই। কি এবার ক্লিয়ার হলি তো? আর শোন, আমি খুব ভালো করে জানি তুই চাইলেও তোর এই চাচার বাড়িতে তুই আর কখনো যেতে পারবি না। তোকে এই বাড়িতেই থাকতে হবে, কারণ তুই তো একজন হুজুর মানুষ। তোর আর কিছু থাকুক আর না থাকুক, আত্মসম্মান বোধটা ঠিকই আছে। তাই তুই চাইলেও আর তোর চাচার বাড়িতে যেতে পারবি না। তোকে এই বাড়িতেই বাধ্য হয়ে থাকতে হবে। আচ্ছা, তুমি আমাকে বলো তো, কি করলে তুমি আমাকে মাফ করবে? মাফ, তাই না? তোকে আমি কোনোদিনও মাফ করতে পারবো না। আর যদি কখনো আমার মাফ করতে ইচ্ছে হয় তখন আমি ভেবে দেখব। আর শোন, ধর বালিশ। এই বালিশটা নিয়ে চুপচাপ ফ্লোরে গিয়ে ঘুমাবি। আমার জানা মতে তুই তোর চাচার বাড়িতে মাটিতে ঘুমাতিস, আর তোর তো সাত কপাল যে আমার বাড়িতে তোর ফ্লোরে জায়গা হচ্ছে। কি বসে বসে কি ভাবছিস? যা নিচে নাম। আসছে ছোট লোক ফকিন্নি কোথাকার, আমার সাথে ভাষণ করতে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله মিম, শুনছো? আজান হচ্ছে, উঠো। মিম, এই মিম। এই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তোকে না আমি ফ্লোরে ঘুমাতে বলেছিলাম, তুই আমার বেডে কি করছিস? দেখো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না। ফজরের আজান হচ্ছে, আমি নামাজের জন্য উঠলাম। চলো না ওযু করে দুজন একসাথে নামাজ পড়ি। কি? আমি অজু করে নামাজ পড়বো? তুই জানিস এখন পানি কতটা ঠান্ডা? আর তুই ভাবলি কি করে যে আমি তোর সাথে নামাজ পড়বো? আমি কবে ফজরের নামাজ পড়েছি তা আমি নিজেই জানি না। বলছো কি তুমি? তুমি ফজরের নামাজ পড়ো না? আচ্ছা, একটু চিন্তা করে দেখো তো, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার জন্য কি করেছি? কোনো কিছু করতে পেরেছি? শোনো, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, 5 ওয়াক্ত নামাজ কালাম করার জন্য। আমরা কি সেটা করি? আর তুমি ফজরের নামাজটাও পড়তে চাচ্ছ না। দিনের এতটা সময়ের মধ্যে আমরা কি একটুখানি সময় বের করতে পারি না আমাদের সৃষ্টিকর্তার জন্য? চলো না আমরা দুজনে মিলে একসাথে নামাজ পড়ি। শোন, একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। তোর আর যা করতে ইচ্ছা করে তুই কর। গান শুনতে ইচ্ছা করলে গান শোন, নামাজ পড়তে ইচ্ছা করলে নামাজ পড়, কিন্তু কখনো স্বামীর অধিকার খাটাতে আসবি না, মনে থাকবে?
আর তুই যে নামাজ পড়ার অজুহাতে যে আমাকে স্পর্শ করতে এসেছিস তা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। প্রথমত আমি তোমাকে বলতে চাই, তুমি আমার বিবাহিতা স্ত্রী, তোমাকে স্পর্শ করার অধিকার আমার আছে। আর দ্বিতীয়ত বলতে চাই, তুমি যতদিন আমাকে স্বামী হিসেবে সজ্ঞানে না মেনে নাও, আমি ততদিন তোমাকে স্পর্শ করব না। এমনকি আমি তোমার সাথে এক বিছানায় ঘুমাবো না। আর স্পর্শ তো দূরের কথা। শোনো, আমি আর একটা কথা তোমাকে বলি, তুমি কখনো আমার নবী নিয়ে, আমার ধর্ম নিয়ে, আমার আল্লাহকে নিয়ে, আমার নামাজ কালাম নিয়ে আরেকটি কথাও বলবা না। যেটা বললে আমার রাগ উঠে যায়। আমি সব কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার ধর্ম নিয়ে অবমাননা করলে আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না। এই, তুই এখন এখান থেকে যা। তুই অলরেডি আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছিস। তুই কি এখান থেকে যাবি, নাকি তোকে আমি আবার মারবো? মারের কথা কি ভুলে গিয়েছিস? হ্যাঁ, নাকি আবার মেরে মনে করিয়ে দিব? আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার তো আমি 4 লাখ টাকা দিছি নাকি? তুমি ওই টাকা দিয়ে ব্যবসা করো, তোমার যদি আরো টাকার প্রয়োজন হয় তুমি আমাকে বলবা, আমি দিব। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? পরে কথা বলে। বয়। আরে ওখানে না, নিচে বয়। এখন কি বলবি বল। আব্বা, একজন সালাম দিলে সালামের উত্তরটা সুন্দরভাবে দিতে হয়। তার আগে বয়স কার বেশি? আব্বা, আপনার। তাহলে আমার যদি বয়স বেশি হয় তাহলে বুদ্ধি কার বেশি? বা আপনার। এই বে লাইনে আইছিস, এই জন্যই তো আমি হুজুরদের পছন্দ করি নে, 1 লাইন বেশি বোঝে। এই শোন, আমি 10 গ্রামের মাতবর, আমার কথায় ওঠে বসে, বুঝিস নাই? এখন কি বলবার আছিস খোলাখুলি বল। আব্বা, বলতেছিলাম যে মিমের কোনো খোঁজ পাচ্ছি না তো। ও তো বাসায় নেই, ও কখন আসবে, কোথায় গেছে, আমাকেও তো কিছু বলে যায় নাই। এই জন্য চিন্তা হচ্ছিল যে আপনাকে কিছু বলছে কিনা। বুঝতে পারছি, আমার মেয়ে হয়তো বাইরে গেছে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারতে। আমার মেয়ে তো আগে থেকে এইরকমই। আমার মেয়ে যখন যা চেয়েছে আমি তার ইচ্ছা পূরণ করেছি। এখন তোকে দেই উদাহরণ দেই, তুই এতিম অসহায়, কোথায় মানুষ হয়েছিস সেটা আমি জানি না। আমার মেয়ে তোকে বিয়ে করতে চেয়েছে, আমি রাজি হয়েছি এবং বিয়ে দিয়েছি। আমার মেয়ে যদি আকাশের চাঁদ চায়, আমি আমার মেয়ের হাতে আকাশের চাঁদ এনে দেবো। আর তুই সামান্য এতিম হয়ে আমার মেয়ের খোঁজ খবর নিচ্ছিস, আমার মেয়ে কোথায় গেল না গেল? হ্যাঁ, আর তুই কারটা খাচ্ছিস? আমার তাই তো খাচ্ছিস। শোন, তোকে ফারদার বলে দিচ্ছি, আমার মেয়ে কোথায় যায় বা না যায় কখনো তুই আমাকেও জিজ্ঞেস করবি না, আমার মেয়েকেও জিজ্ঞেস করবি না। আর শুনলাম তুই নাকি আমার মেয়েকে ভোরে ঘুম ভাঙিয়ে দিয়েছিস। তেমন কিছু না, ফজরের আজান হচ্ছিল, আমি নামাজ পড়ার জন্য উঠলাম, তাই ওকেও ডেকে দিয়েছিলাম। আমার মেয়ে কি তোকে বলেছিল যে ভোরে ডেকে দিতে? না বাপ, ডেকে দিতে বলেনি। আর ডেকেই বা কেন দিতে হবে? আমরা তো মুসলিম, আমাদের তো উচিত 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়া। ফজরের আজান হচ্ছিল, আমিও নামাজ পড়লাম, ভাবলাম দুজন মিলে একসাথে নামাজ পড়ি, এই জন্য ডেকে দিয়েছিলাম। তুই হয়তো জানিস না, আমার মেয়ের ভোরবেলা ঘুম থেকে উঠার অভ্যেস নেই। আর তুই কখনো ভুলেও আমার মেয়েকে ভোরবেলা ডাকবি না। আব্বা, আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এভাবে কথা বলবেন না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথা শোনেন এবং জানেন। এভাবে কথা বললে আল্লাহ তাআলা নারাজ হন। আমরা তো মুসলমানের সন্তান, আল্লাহ তাআলা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। তাছাড়া মুসলমানের সন্তান হিসেবে 5 ওয়াক্ত নামাজ কালাম তো আমাদেরকে পড়তেই হবে। আর আমরা অনেক সময় বড় ছোট অনেক রকমের গুনাহ করে থাকি। 5 ওয়াক্ত নামাজ কালামের দ্বারা যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন, এর থেকে বড় কি হতে পারে বলেন? আব্বা, আপনাকে একটা কথা বলি, এই ইহকালের থেকে পরকালের জিন্দেগি অনেক বিশাল। দেখেন, আপনি কিন্তু অনেক টাকা পয়সা কামিয়েছেন, ধন দৌলত, বাড়ি গাড়ি, নাম ডাক সব কিছু আপনার আছে। একটা চিন্তা করে দেখেন তো, আপনি যখন মারা যাবেন, আপনার যখন মৃত্যু হবে,
আপনি কি পারবেন আপনার মৃত্যুর সময় এই সমস্ত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আপনার সাথে নিয়ে যাইতে? পারবেন না তো। আপনার মৃত্যুর সময় শুধু আপনার সাথে যাবে আপনার কাফনের কাপড় আর পৃথিবীতে করে যাওয়া আপনার সমস্ত আমল। তাই বলি কি আব্বা, 5 ওয়াক্ত নামাজ কালাম করেন, আল্লাহকে রাজি খুশি রাখেন, বর্তমানে ভালো আছেন, মৃত্যুর পরেও আপনি ভালো থাকবেন। এই কারণেই আমি হুজুরের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে চাই না। তোর কত বড় স্পর্ধা, তুই আমার মুখের সামনে কথা বলিস? এই যা বলছি, যা এখান থেকে বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। আল্লাহ গো, তুমি আমার এই কোন পরীক্ষায় ফেলাইলা? আমার জানা মতে আমি তো কখনো পাপ করিনি, কোনো মানুষকে কষ্ট দিইনি, তাহলে কেন আমাকে কষ্ট দিচ্ছ আল্লাহ? আমাকে কেন এত বড় শাস্তি দিচ্ছ আল্লাহ? আমি তো সবসময় চেষ্টা করেছি ধর্মীয় মোতাবেকে চলাফেরা করার। আল্লাহ আমাকে কেন এত বড় কঠিন পরীক্ষায় ফেলাইল আল্লাহ? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আমি যদি এতিম না হতাম, তাহলে হয়তো এরকম পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হতো না। আল্লাহ গো, আমি আর মানতে পারতেছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ গো, তুমি আমার এই কোন পরীক্ষায় ফেলাইলা আল্লাহ? আমি আর সহ্য করতে পারতেছি না। বাবা হাসান, কি হয়েছে বাবা? তুমি এখানে বসে আছো কেন? যে মা, মিম এখনো বাড়ি ফেরেনি তো, ওই জন্যই দাঁড়িয়ে আছি। ও কখন আসবে? তা তো আমি জানি না বাবা, ও যে কখন আসে। কেন, তোমার কাছে ঠিক কিছু বলে যায়নি? না মা, আমাকে তো কিছু বলেনি। আসলে ও কখন কোথায় যায় কিছু বলেও যায় না, কখন আসে সেটাও বুঝি না। বাবা হাসান, কি ব্যাপার, তোমার চোখে পানি? ভাই মানে মা, ওই পোকা পড়ছিল এই জন্য। দেখো বাবা, তুমি আমার ছেলের মতো, আমি তো একজন মা, আমি সব কিছু বুঝি। ছেলে মেয়ের মনের কষ্ট তো মা বাবাই বুঝে। তাই তোমাকে একটা প্রশ্ন করি। জি আম্মা, বলেন কি হয়েছে? আচ্ছা বাবা, তুমি আমার মেয়ে মিম, তাকে তুমি কতদিন যাবত চেনো? আম্মা, খুব বেশি দিন না। বিয়ের আগে যখন আমার চাচা আপনার মেয়ের সাথে দেখা করতে বলে, তখন একটা রাস্তায় দাঁড়িয়ে তার সাথে কথা বলেছিলাম, দেখা করেছিলাম। তখন থেকেই আর কি চিনি। কিন্তু কি হয়েছে মা, কোনো সমস্যা? আপনি হঠাৎ আমাকে এই প্রশ্ন করছেন? না মানে, আমার জানা মতে আমি যতটুকু জানতাম যে আমার মেয়ে মিম কখনোই কোনো হুজুরকে পছন্দ করতো না। বিয়ে করার তো অনেক দূরের কথা, আর ওর বাবাও হুজুরকে কখনোই পছন্দ করতো না। কিন্তু হঠাৎ করে বিয়েতে রাজি হয়ে যাওয়া, মানে আমার সেই শুরু থেকেই কেন যেন একটা খটকা লাগলো। আমার কাছে মনে হচ্ছে কি জানো, এই বিয়ে করাটাই একটা প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা, এছাড়া আর অন্য কিছু না। আসলে বাবা, ও সেই ছোট্টবেলা থেকেই খুব জেদি, আর এই জেদের বশে যখন যা চেয়েছে ওর বাবা তাই মেনে নিয়েছে। আর এই মেনে নেওয়ার কারণে আস্তে আস্তে ওর রাগগুলি বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে গেছে যে এই রাগের বশেই হয়তো বা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সত্যি করে বলো তো বাবা, ও কি তোমার প্রতি কোনো কারণে রাগ করে আছে? আর এই কারণেই কি তোমার সাথে ও বিয়ে করেছে? এই বাড়িতে একজনই ভালো মানুষ আছে, সেটা হলো আম্মা। মিম আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে, এটা আম্মাকে বলি, তাহলে আম্মা অনেক কষ্ট পাবে।
আর এই বিষয়টা যদি মিমও জেনে যায় তাহলে মিম অনেক রাগারাগি করবে। না না, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক, যত কষ্টই হোক। আমি চুপ করে থাকবো, আমার চুপ থাকা উচিত। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন বাবা? কিছু বলো। না না মা, মিমের সাথে আমার তেমন কিছু হয়নি। আর তেমন কিছু হইলে তো অবশ্যই আপনাকে বলতাম। আমাদের মধ্যে কোনো সমস্যা হয়নি মা, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে বাবা, আমার কেন জানি সন্দেহ হলো, তাই তোমাকে জিজ্ঞেস করলাম। ঠিক আছে, যেহেতু কিছু হয়নি, দুপুর হয়ে গেল, এবার খেতে এসো। কিন্তু আম্মা, মিম তো এখনো বাসায় আসেনি। মিম আসুক, তারপরে। মিমের কথা বলছো? ও তো ওর বাবার আল্লাদি মেয়ে, ও কখন আসে তার কোনো ঠিক নেই। ও সন্ধ্যায়ও আসতে পারে বা রাতেও আসতে পারে, ওর জন্য অপেক্ষা করে লাভ নেই। তুমি খেতে এসো। আর হ্যাঁ, ও বাসায় আসুক, আমি ওকে বুঝিয়ে বলবো। এখন ওর বিয়ে হয়েছে, ওর এখন নিয়ন্ত্রণে আসা উচিত। তুমি খেতে এসো। আচ্ছা মা, আপনি জানেন আমি আসছি। এই দাঁড়াও, কোথায় গেছিলে তুমি? সেই সকালবেলা বাসা থেকে বের হয়েছো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। কোথায় গেছিলে তুমি? কার সাথে গিয়েছিলে সেটা বলো। এই চুপ! আমি কার সাথে যাব, কোথায় যাব, এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার। তোকে তো আমি কৈফিয়ত দিব না, তুই কৈফিয়ত চার কে? হ্যাঁ, আরে আমি তোমার স্বামী, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না? হোয়াট ননসেন্স! তুই আমার স্বামী মানে? এই তুই কোন অ্যাঙ্গেল থেকে আমার স্বামী? হ্যাঁ, তুই নিজেকে দেখেছিস পাঞ্জাবি টুপি পরে আমার বাড়িতে ঘর জামাই হয়ে থাকিস, আর আমি হচ্ছে ওয়েস্টার্ন পর একটা মেয়ে, আধুনিক যুগের একটা মেয়ে। আমার যা খুশি আমি সেটা করব, আমার যেখানে ইচ্ছে করবে আমি সেখানে যাব, যেখানে ইচ্ছে করবে না আমি সেখানে যাব না। আজ পর্যন্ত আমার বাবা মা আমাকে এই প্রশ্ন করেনি যে আমি কোথায় যাই। আর তুই কি না 2 দিনের বৈরাগী হয়ে আমাকে প্রশ্ন করছিস? আয় ধর ব্যাগ ধর, ব্যাগ ধর, বাড়িতে যা। ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই এটা কি করেছিস? আমার এত দামি ব্যাগটা তুই নিচে ফেলে দিয়েছিস। তুই জানিস এই ব্যাগের মধ্যে কত দামি দামি কসমেটিক্স আছে? সব কসমেটিক্স গুলো যদি আমার ভেঙে গেছে না, তাহলে তোর খবর আছে। এতদিন শুধু মুখে বলেছি, আজ তোর গায়ে পর্যন্ত আমি হাত দিব। বাবার কাছে বিচার দিয়ে বাড়ি থেকে তোকে বের করে দিব, বলে দিলাম। তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? গেটের সামনে দাঁড়িয়ে মানুষ দেখলে কি বলবে? একটু আস্তে কথা বলো না। শোনো, মেয়ে মানুষকে সবসময় আস্তে কথা বলতে হয়। ছোট লোকের বাচ্চা, তোর থেকে আমি ভদ্রতা শিখবো? হ্যাঁ, কার সাথে কিভাবে কথা বলতে হবে ততটুকু কমন সেন্স আমার মধ্যে আছে। আমার বাবা আমাকে সুশিক্ষায় শিক্ষিত করেছে, আর তুই কি না একজন পাঞ্জাবি পরা টুপি পরা একটা খ্যাত, আমাকে শিখাবি আমার তোর সাথে কিভাবে কথা বলতে হবে? এই তুই নিজেকে কি মনে করিস? তুই হয়তো ভুলে যাচ্ছিস যে বিয়ের আগে তুই আমার সাথে ঠিক এইভাবেই কথা বলেছিলি, আমাকে এইভাবে অপমান করেছিলি, যার কারণে আমি বাধ্য হয়ে তোকে বিয়ে করেছি, ঘর জামাই রেখেছি আমার বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্য। হাসান, হাসান! ধ্যাৎ, ভাইয়া আবার অকারণে কেন রাখছে? আই শোন, ভাইয়া তোকে রাখছে, এই ব্যাগটা রুমে রেখে তারপর তুই ভাইয়ার কাজে সাহায্য করবি, বুঝতে পেরেছিস? আয় আমার সাথে, আয় বলছি। কিরে, হাসানকে না জুতাটা পরিষ্কার করে আনতে বললাম, কালার করে আনতে বললাম, ও কি করছে এটা? জুতাটা এত নোংরা কেন? হাসান, হাসান! জি ভাইয়া, আমাকে ডেকেছেন? শুনতেই তো পেলে আমি তোকে ডাকছি, তারপরে এত হেয়ালি করছিস কেন? শোন, আমি যখন একা থাকবো আমার সামনে এত হেয়ালি করবি না। আমি খুব ভালো করে জানি আমার বোন তোকে কেন বিয়ে করেছে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দি, এক কাজ কর, তুই এক্ষুনি আমার জুতাটা পরিষ্কার করে দে। কি বলছেন ভাইয়া? আমি আপনার জুতো পরিষ্কার করব? তা তুই কি ভেবেছিলি তোকে কি এই বাড়িতে জামাই করে আনছি তোকে আদর করে রাখার জন্য? না, মোটেও না। এবার থেকে তুই চাকর হিসেবে এই বাড়িতে থাকবি, বুঝলি? নে, বেশি কথা না বলে আমার জুতাটা এখনই পরিষ্কার করে দে, আমাকে বেরোতে হবে এখনই। আচ্ছা ঠিক আছে ভাইয়া।
কিরে তাড়াতাড়ি মোস, আমার দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া ওইটাও খুলে দেন, আপনি ওখানে বসেন। বসতে হবে না, তুই এখানে মোস, তাড়াতাড়ি মোস। কিরে মিজান, তোর জুতার হাতে কেন? না মা, ইয়ে মানে কি মানে মানে করতেছিস? আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। হাসানের হাতে তোর জুতা কেন? আরে না না মা, তুমি আসলে বিষয়টা যা ভাবছো তা না। আসলে হয়েছে কি, হাসান আমাদের বাড়িতে যেদিন থেকে আসে ওই পায়ে সেই কবে থেকে এক জোড়া জুতাই দেখছি। আর তুমি তো জানো আমার অনেকগুলা জুতা। হাসান, মিজান যা বলছে ঠিক তো? হ্যাঁ মা, ভাইয়া যেটা বলেছে ঠিকই বলেছে। এই জুতোটা আমারও অনেক পছন্দ হয়েছে। এবার বিশ্বাস হয়েছে তো মা? তুমি তো তোমার ছেলেকে একদমই বিশ্বাসই করো না। আচ্ছা যাই হোক, আমি যেই জন্য এসেছিলাম, তোর বাবা ড্রয়িং রুমে সবাইকে ডাকছে, আয়। আচ্ছা ঠিক আছে মা, এবার তুমি যাও, আমরা আসছি। আচ্ছা ঠিক আছে। এই থাক, তোকে আর পরিষ্কার করতে হবে না, তুই যা যা। আজ একটুর জন্য বেঁচে গেছি। যদি মা দেখে ফেলতো আমি তো ধরাই খেয়ে যেতাম। না না, আমাকে এখন থেকে সাবধানে থাকতে হবে আরো। কি ব্যাপার, সবাই বাবা চুপচাপ করে বসে আছো কেন? বাবা, তুমি আমাদের সবাইকে এখানে একসাথে ডাকলে, কি বলবে বলো? কোনো সমস্যা হয়নি তো? না না, কোনো সমস্যা না। তোর মা আর আমি আগামীকাল একটু কুষ্টিয়া যেতে চাচ্ছিলাম, তোর খালার বাড়িতে। এখন তোদেরকে ডাকলাম, তোরা যাবি কিনা এই জন্য। না না বাবা, আমি যাব না। খালার বাড়ি তো কুষ্টিয়ায়, আর কুষ্টিয়া আমার একদমই ভালো লাগে না। সেখানে ঘোরার মতো কোনো জায়গাও নেই। তার থেকে বরং ভাইয়াকে সাথে করে নিয়ে যাও, আমি বাড়িতেই থাকি। না না, আমি যেতে পারবো না। আর তাছাড়া আমার বাড়িতে অনেক কাজ জমে আছে। এখন তুমিও থাকছো না, আমিও থাকছি না, তাই হয়। তার থেকে ভালো হয় তোমরাই যাও, আমি বাড়িতে থাকি। দেখেছো, আমি বলেছিলাম না ওরা কেউ যেতে চাইবে না। আমি খুব ভালো করেই জানতাম যে তোমরা যাবা, এই জন্য তোমার মা আর আমি কুষ্টিয়াতে যাচ্ছি। যাই হোক, তোমরা বাড়িতে থাকো, সাবধানে থেকো, কোনো ঝামেলা যেন না হয়। আর কুষ্টিয়া থেকে যেন আমার দৌড়ায় না চলে আসতে হয়। হাসান, তোমাকে আর ফটিককে আমি বাড়িতে রেখে যাচ্ছি, আর এই বাড়ির দায়িত্ব আমি তোমার উপরে দিয়ে যাচ্ছি। আচ্ছা বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সবকিছু দেখে রাখবো। আমরা যাওয়ার পরে তুমি এটা ভেবো না যে এই বাড়ির মালিক তুমি হয়ে গেছো, এই কথাটা বলতাম না। তোমার শাশুড়ের আমি কিছুদিনের জন্য কুষ্টিয়া যাব তো, এই জন্য বললাম আর কি। আচ্ছা তাহলে তোমরা এখান থেকে এখন যেতে পারো, আগামীকাল সকালে আমরা যাব। ঠিক আছে বাবা। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা কি বলেছে শুনতে পাওনি? যেতে বলেছে, যাও এখান থেকে। কি আশ্চর্য। বাবা, তোমরা তাহলে সাবধানে যাও, ঠিক আছে? আচ্ছা, কোনো চিন্তা করিস না। আর আমরা যাচ্ছি, তুই বাড়িতে কিন্তু ঠিকঠাক মতো থাকবি, কথা বুঝতে পারছিস? কোনো ঝামেলা যেন না হয়। আর ফটেক, আমি কিন্তু সোজা সবটা বলে দিচ্ছি, তুমি কিন্তু বাইরে কোথাও থাকতে পারবে না, গরুর কিন্তু খাবার দিবা, ঠিক আছে? ঠিক আছে। ব্যাগ বুক নিয়ে আসো। এই তাহলে আসি, হ্যাঁ? ঠিক এই আছে, আসো। বাবা সাবধানে। হাসান, সাবধানে থেকো বাবা। হ্যাঁ আচ্ছা মা। আচ্ছা, আসি। এই, তুই এই জায়গায় হ্যাবলোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না মা বাবা বাইরে গেছে? যা আমার জন্য আর ভাইয়ের জন্য রান্না করে নিয়ে আয়। কি হলো? যা, আজকে থেকে তুই এই বাড়িতে সমস্ত রান্না করবি, বুঝলি? মানে ভাইয়া, আমি তো রান্না বাড়া কখনো করিনি, রান্না তো করতে পারি না। আমি তো কখনো রান্না বান্না করিনি, রান্না বান্না করতে পারি না। তুই যেমনই রান্না করতে পারিস, তুই ঠিক সেইভাবে রান্না করবি, বুঝতে পেরেছিস? তোর রান্না ভালো হলেও আমরা খাবো, খারাপ হলেও আমরা খাবো। কি বলো ভাইয়া? যা তাড়াতাড়ি গিয়ে আমাদের দুজনের জন্য মজা করে রান্না কর। যা, ভিতরে যে রান্না কর। আজ থেকে তুই আর আমি মিলে ওর জীবনটা পুরো তেজপাতা করে ফেলবো, ঠিক আছে? ঠিক বলেছো, চলো চল। ভিতরে যাই। কেমনটা লাগে? এই ফটিক, এই, হ্যাঁ
তুই যে এত দূর যে আটা নিয়ে আসলি, তোর কথা কাজে কোনো মিল নাই। কে ভ্যান আনতে কি হয়েছিল তোর? একটু হাঁটেন, সামনে ভ্যান আছে। এই হাঁটো। আসেন। এই ফটিকের এই কাম, হ্যাঁ? এই যে এই দেখো আমার কপাল পুরা। আমি আগেই কইছিলাম তুই ভ্যান নিয়ে আয়, ভ্যান তো নিয়ে আলি নে, এখন পরে সেট করা আগলি। চাচা, আমার যে শরীর আর 45 কেজি ওজনে 2 মন চাপ আইতেছেন আমার উপরে। আহা, এই জন্যই তো তোর আমি কইছিলাম তুই ভ্যান নিয়ে আয়। তুই ভ্যান আনলি নে, ঢ্যাং ঢ্যাঙ্গা ঢ্যাং ঘুরে বেড়াস। এখন যা হয়েছে ভালো হয়েছে, ওই টাকা দেবো না, ওষুধ কিনে খাইস, বুঝতে পারছিস? দে ব্যাগ দে, চল। খাই দেয় কি করে, আরে মাজা ভাঙে গেল রে। রাত কপালটাই আমার খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ধান লাগাচ্ছেন? আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। তুমি কেমন আছো? চাচা আমি তো ভালো নেই। কে বাবা, কি হয়েছে? চাচা আমি যদি এখন বলি, জানি আপনি বিশ্বাস করতে চাইবেন না। চাচা ওই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। কেন, কি হয়েছে? ওরা আমাকে অনেক কষ্ট করায়, ওই বাড়ির সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করায়। আপনি বিশ্বাস করবেন না চাচা, একটা ছেলে মানুষে একটা মেয়ে মানুষের মতন বাড়িতে বন্দি করে রেখেছে ওরা। আমার কথার কোনো দামই দেয় না, কোনো মূল্যায়নই নেই। আমি একটা কথা বলতে গেলে আমার সাথে খারাপ ব্যবহার করে, আবার তাদের বাড়ির সমস্ত কাজ করায়, তাদের জুতা পর্যন্ত আমাকে দিয়ে পরিষ্কার করায়। চাচা আমি তোমার এসব কথা বিশ্বাস করছি না। উনি আমার বাল্যকালের বন্ধু, আমি ওনাকে চিনি। এই স্বভাব তার হতেই পারে না। চাচা আপনার বিশ্বাস হয় না আমার সাথে এগুলো করে? তবে চাচা আপনার বন্ধু না, আপনার বন্ধুর মেয়ে আর তার বড় ছেলে আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। আমি জানি আপনার বিশ্বাস হবে না, কারণ আমি তো এতিম মানুষের কথা কেউ শুনতে চায় না। আপনি আজকে আমার সাথে চলেন, স্বচক্ষে আপনাকে দেখাচ্ছি। আসেন। ঠিক আছে, তাই চলো। ফটিক, আই ফটিক, কই তুই? জলদি এদিকে আয়। এই ফটিকটা যে কোথায় গেল না? ফটিক! আপামনি বলেন। কি রে, তোর পায়ে কি হয়েছে? হ্যাঁ, তুই করতে করতে এখানে এলি কেন? পায় না আপামনি, মাজাই হয়েছে। বড় বাবুর ব্যাগ নিয়ে যাইতে গিয়ে পড়ে গেছিলাম। তোদের মতো ছেলেকে দিয়ে না কোনো কাজটাই হবে না। তো বুঝে বাবা তোদেরকে কেন এখানে রেখেছে আমি এটাই বুঝি না। আচ্ছা শোন, হুজুরটা কোথায়? হুজুর তো জানি না, মনে হয় ওইদিকে গেছে। কই, আমি তো সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, হুজুরকে তো কোথাও পেলাম না। বাবা যাওয়ার সময় বলেছিল তোকে বাড়িটা দেখাশোনা করে রাখতে, আর তুই বাড়ি রেখে হুট করে গায়েব হয়ে যাস। হুজুরকে কোথাও পাচ্ছি না, যা হুজুরকে খুঁজে নিয়ে আয়। যাচ্ছে আপনি, যাচ্ছে। আজকে আসো, ওর 13টা আমি বাজাবো। ভাইয়াকে আগে কল দিয়ে বলি। হ্যালো ভাইয়া, হুজুরটা কোথাও নেই, বাড়ি থেকে গায়েব হয়ে গিয়েছে। তুমি কি জানো কোথায় গেছে? আজকে আসো, 13টা বাজাবো ওর আমি। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নি হুজুর কোথাকার, তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, যখনই তুই দেখলি আমি বাড়িতে নেই, আমি বাহিরে বের হয়েছি, অমনিতে তুই বাড়ির বাইরে চলে গেলি। তুই কি ভুলে গিয়েছিস আমার বাবা তোকে যাওয়ার আগে কি বলে গিয়েছিল? এই বাড়ির দায়িত্ব দিয়ে তুমি কি ভুলে গিয়েছো? হ্যাঁ, বাবা চলে যাওয়ার আগে তোমাকে বাড়ির দায়িত্ব দিয়ে গিয়েছিল। তুমি আমাকে না বলে গেছো, আমার তো অনেক চিন্তা হচ্ছিল, তাই না? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তোমার চাচা আসবে, আমাকে তো কিছু বলনি। তোমার বাবা কোথায়? বাবা বাবা তো কিছুদিনের জন্য কুষ্টিয়া গেছে বেড়াতে। হাসান, তুই আমাকে মিথ্যা বললি কেন? না না চাচা, আমি কোনো সময় মিথ্যা কথা বলিনি।
আপনি নিজে চোখেই তো দেখলেন, তারপরে কেন বিশ্বাস করতে চাচ্ছেন না? থাক, আর কিছু বলতে হবে না, সব আমি বুঝে গেছি। তুই তোর চাচাকে আমার এই বাড়িতে কেন নিয়ে এসেছিস? হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর চাচা এই বাড়িতে আসবে আর আমি ভয় পেয়ে যাবো? তোকে সবকিছু থেকে মাফ করে দিব? অসম্ভব। তোর চাচা আমাকে শিক্ষা দিতে পারবে না। এতদিন আমি তোর উপর কম অত্যাচারই করতাম, কিন্তু আজ থেকে তোর অত্যাচার আরো দ্বিগুণ বেড়ে যাবে। তুই রান্না করেছিস না, মনে রাখিস তোর কপালে আজ থেকে ভাতও জুটবে না। ফটিক, আই ফটিক, কই তুই? এদিকে আয়। জি আপামনি। কোথায় গিয়েছিলি? হ্যাঁ, কোথায় গিয়েছিলি তুই? আমি তো হুজুরকে খুঁজতে গেছিলাম, আপনি তো আমারে পাঠাই দিলেন। ও হ্যাঁ, তোকে তো আমি পাঠিয়েছিলাম। এরপরে তোর কি কাজ করতে হবে? এরপরে গরুরে খাওয়াইতে হবে, আর তারপরে আর কি গোবর পরিষ্কার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর তো এমনিতেই কোমরে ব্যথা, তাই না? তোকে আর কষ্ট করে কোনো কাজ করতে হবে না। হুজুরকে তুই তোর সাথে করে নিয়ে যাবি এবং গরুকে খাওয়ানো থেকে শুরু করে গরুর গোবর পর্যন্ত হুজুর পরিষ্কার করবে। আর তুই আজ থেকে শুধু রান্না বান্না না, আমার বাড়ির সমস্ত কাজ তুই করবি। আর তুই ওকে সবকিছু দেখিয়ে দিবি। কিরে, এবার তুই খুশি তো? আপামনি কাজটুক করলেন কি? আমি তো সেই খুশি, এমনিতে মাজার ব্যথা, আমি খুব খুশি আপামনি। আচ্ছা ঠিক আছে, এই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা গিলছিস কেন? হ্যাঁ, যা ওর সাথে যা বলছি। না, এত অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। দিন দিন আমার উপর ওদের দুজনের অত্যাচার বেড়েই যাচ্ছে। এই অত্যাচার যদি চলতে থাকে তাহলে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমাকে হয়তো ওরা মেরেই ফেলবে। এর কোনো একটা ব্যবস্থা আমাকে করতে হবে। আচ্ছা, আমি যদি এই বিষয়ে চাচাকে বলি, চাচা কি বিশ্বাস করবে? আল্লাহু আকবার। আজান হচ্ছে, নামাজটা পড়ে নি। আল্লাহু আকবার। ভাইয়া, আজকে হুজুরটাকে দিয়ে রান্না করতে পাঠিয়েছি। কেমন লেগেছে? খুশি হয়েছে? একদম সেই খুশি। শোনো, এখন তো শুধু ও রান্না করবে, আস্তে আস্তে দেখতে থাকো তোমার বোন কি করে। ওকে দিয়ে আমি বাড়ির সমস্ত কাজ টই টই করে করিয়ে নিব। ঠিক করেছি না? একদম ঠিক করেছিস। আচ্ছা, সে কখন ওকে রান্নাঘরে পাঠিয়েছি, এখনো কেউ রান্না হয়নি? তাই তো, সে কখন থেকে দেখছো রান্না করেই যাচ্ছে। এতক্ষণ লাগে নাকি রান্না করতে? আচ্ছা তুই এখানে একটু বয়, আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি। ঠিক আছে, চল। কি হলো ভাইয়া, তুমি এভাবে একা চলে এলে? ওর কি রান্না শেষ হয়নি এখনো? ওর রান্না আমি গিয়ে দেখলাম, ওর রান্না না করে নামাজ পড়ছে। কি? ওই ছোট লোক ফকিনি হুজুরটার এত বড় সাহস, ওর রান্না বাদ দিয়ে নামাজ পড়ছে? এদিকে কুদে আমার পেটটা চুচু করছে, আর তার না করে নামাজ। হ্যাঁ, আমি ওর নামাজ বের করছি, তুমি চলো আমার সাথে, দেখ আমি কি করি। আসো। ও মা, ভাইয়া ছোট লোকের বাচ্চাটা এখনো নামাজ পড়ছে? দাঁড়াও, আমি ওর ব্যবস্থা করছি। এই ছোট লোক ফকিনির বাচ্চা হুজুর, তুই জানিস না যে আমার ক্ষুধা লেগেছে? আমি তোকে সেই কখন বলেছিলাম আমার জন্য আর আমার ভাইয়ার জন্য রান্না করতে, আর তুই রান্না না করে এখানে বসে নামাজ পড়ছিস কেন? কথা বলছিস না কেন? হ্যাঁ, দেখলে তো ভাইয়া, বাবা চলে যাওয়ার পর থেকে ওর সাহসটা না দিনের পর দিন আরো বেড়ে গিয়েছে। আমি তো এটাই বুঝতে পারছি। দেখছিস, তুই পানি মুখে দেওয়ার পরেও এখনো চুপচাপ বসে আছে, একটু নড়চড় নাই।
দেখো, এটা তোমরা ঠিক করোনি। আমি রান্না বান্না সব কিছুই করেছি, করে টেবিলে খাবারও রেখেছি। হঠাৎ করে থালা বাসন মাজতে মাজতে আজান হয়ে গেল, তাই নামাজটা পড়তেছিলাম। তোমরা হয়তো ভুলে গেছো কাজের থেকে নামাজ উত্তম। আর একটা কথা মনে রাখো, কেউ যদি নামাজরত অবস্থায় থাকে, তার শত্রু হইলেও তার সাথে খারাপ ব্যবহার করা উচিত না। এই ছোট লোকের বাচ্চা, কোনটা উচিত আর কোনটা উচিত না সেটাকে আমি তোর থেকেই শিখবো। হ্যাঁ, আমার যেটা ভালো মনে হয়েছে আমি তোর সাথে সেটাই করেছি। আর এই জ্ঞান না তুই তোর মাথার মধ্যে রেখে দিবি, আমাকে কখনো দিতে আসবি না। দেখো মিম, এভাবে বলো না। এভাবে বললে আল্লাহ তাআলা নারাজ হন। শোন, তোর এই ধার্মিক কথা না তুই তোর মধ্যেই রাখ। তোর যখন নামাজ পড়তে ইচ্ছে করবে তুই তখন নামাজ পড়বি, তোর যখন রোজা রাখতে ইচ্ছে করবে তুই তখন রোজা রাখবি। কিন্তু আমি যদি কখনো কিছু চাই, কোনো কিছু আমার প্রয়োজন হয়, আমার প্রয়োজন মিটিয়ে তারপর তুই তোর ইবাদত করবি, তার আগে আমার কাজ করবি। এই কথাটা না তুই তোর মাইন্ডে সেট করে রাখ, বুঝতে পেরেছিস? এইখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো এই হুজুরটা আমাদেরকে জ্ঞান দিতেই থাকবে, অথচ ওর জ্ঞান নেওয়ার জন্য আমি প্রস্তুত না। হাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, উফ, পেটে মনে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে। আমি আর ভাইয়া খাবার টেবিলে ওয়েট করছি, দ্রুত আসবি আর আমাদের খাবার রেডি করে দিবি, মনে থাকবে? ভাইয়া চলো। চল। হে আল্লাহ, ওদেরকে হেদায়েত দান করো। আমি তো আর এই কষ্ট সহ্য করতে পারছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, এই গ্লাসের মধ্যে পানি ঢালবে কে? তোর বাবা পানি ঢেলে দিয়ে যাবে? হ্যাঁ, ছোট লোক ফকিন্নির বাচ্চা, তুই কি করেছিস? হ্যাঁ, তুই আমার দামি প্যান্টটা ভিজে দিয়েছিস। দেখলে তো ভাইয়া ও কি করেছে? মিম, তুমি এটা কি করলে? তোমার স্বামীর গায়ে হাত তুললে? তুমি জানো না স্বামীর গায়ে হাত তুললে পাপ হয়? দেখলে তো, দেখলে, একটা থাপ্পড় খেয়ে না ওর শিক্ষা এখন পর্যন্ত হয়নি, এখন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছে। ভাইয়া, আমি আমার মুডটা না নষ্ট করতে চাচ্ছি না, ওকে আমি যতক্ষণ পর্যন্ত এখানে দেখবো আমার মেজাজ আরো গরম হবে। চলো আমার সাথে। ছোট লোক কোথাকার, স্যার। আল্লাহ, আমি কি এমন পাপ করেছি যে এই পাপের শাস্তি তুমি আমার এভাবে দিচ্ছ? আল্লাহ, এত কষ্ট কিভাবে সহ্য করবো আমি একটা পুরুষ মানুষ হয়ে? আমার নিজের স্ত্রীর হাতেও আমাকে মার খেতে হচ্ছে। আল্লাহ গো, আমি আর নিতে পারছি না, এত জুলুম নির্যাতন নিতে পারছি না। আল্লাহ, তোমার ইবাদত করতে চাই, আমার তাও দেয় না। আমার চাচা এটা কি করলো? আমি কার কাছে যাবো? আমার চাচার কাছে যদি বিচার দিই, আমার চাচা যদি আমার কথা না শুনে, আল্লাহ আমি কার কাছে যাবো? আল্লাহ, আল্লাহ আমার একটা সঠিক পথ দেখাও আল্লাহ। মিম, বাবার সাথে কি তোর কথা হয়েছে? না ভাইয়া, বাবার সাথে কথা হয়নি, কিন্তু মায়ের সাথে কথা হয়েছে। ওহ, মা কি বলেছে? মা বলেছে
মা কিছুদিন পর আসবে। কি হলো, তুই কলটা কেটে দিলি কেন? ওইটা ইমার্জেন্সি কোনো কল ছিল না ভাইয়া, তাই কেটে দিয়েছি। সমস্যা নেই, তুমি চা খাও। কি হলো, এত বারবার কল আসছে, তুই কল ধরছিস না কেন? ভাইয়া তোমাকে তো বললাম তেমন কোনো ইমার্জেন্সি কল না, তুমি চা খাও। ভাইয়া আমার না চা খাওয়া শেষ হয়ে গেছে, আমি কাপটা রেখে আসি। কেন, তোর এই হুজুর জামাইটা আছে না, ওকে ডাক, ও রেখে আসবে। আরে হুজুরটা মনে হয় অন্য কোনো কাজে ব্যস্ত আছে, সমস্যা নেই, আমি চাটা রেখে আসতেছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো? রাখো তোমার কেমন আছে, সেই কখন থেকে তোমাকে ফোন দিচ্ছি, তুই ফোন রিসিভ করছো না কেন? আরে আমি কল কি করে রিসিভ করতাম বলো, আমি তো ভাইয়ার পাশেই বসেছিলাম, আর ভাইয়ার সামনে থাকা অবস্থায় কল কি রিসিভ করা যাবে, তাই কেটে দিচ্ছিলাম। তুমি তোমার ভাইয়ের পাশে ছিলে নাকি তোমার সেই হুজুর হাজবেন্ডের কাছে ছিলে? কি মানে তুমি এসব কি করে জানলে? আমি কিভাবে জেনেছি এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে তুমি কি সত্যি এই হুজুরটাকে বিয়ে করেছো? না না দেখো, তুমি যেমনটা ভাবছো ওরকমটা কিছুই না। দেখো, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি। আরে তুমি আগে তো ঠান্ডা হও, আমার কথাটা তো শোনো। কি শুনবো, কি শুনবো আমি? তুমি কি আমার কোনো কথা দেখেছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আর তাই তো তোমার গ্রামে চলে এসেছে। কি বলছো, তুমি গ্রামে চলে এসেছো মানে? এই তুমি এখন কোথায় আছো? হ্যাঁ আমি তোমার বাড়ির উত্তর পাশের পুকুর পাড়ে। সে কি, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ তুমি শহর থেকে গ্রামে চলে এসেছো, এখন ভাইয়া যদি কোনোভাবে তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে তুমি কি বুঝতে পারছো? তো আমি কি করতাম? আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে তার সাথে সংসার করবে, আর আমি শহরে বসে আঙুল চুষবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি আসছি, এসে তোমাকে সবকিছু বুঝিয়ে বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। ওকে বাই। এই তুমি কেন গ্রামে আসতে গেলে বলো? এখন ভাইয়া যদি তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে তুমি একবার বুঝতে পেরেছো? আমি এখানে কেন এসেছি তুমি বুঝতে পারছো না? জিহাদ, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে তোমার আমার ভাইয়ের মধ্যে ভালো একটা ফ্রেন্ডশিপ ছিল, কিন্তু এখন তোমরা দুইজন দুইজনের চরম শত্রু। আর ভাইয়া যদি জানতে পারে যে তোমার সাথে আমার রিলেশন তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? আমি বলি কি, তুমি প্লিজ এখান থেকে শহরে ফিরে যাও, আমি এই জায়গাটা থেকে সব পরিস্থিতি ম্যানেজ করে আমি শহরে ফিরে আসবো। না, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি আগে বলো, তুমি এই ছোট লোক হুজুরটাকে কেন বিয়ে করেছো? আর ওকে যদি বিয়ে করবে তাহলে আমাকে কেন স্বপ্ন দেখিয়েছো? কেন আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিলে? আচ্ছা শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি জানো ওই হুজুরটা আমার সাথে কত বড় বেয়াদবি করেছিল? যেদিন ওর সাথে আমার প্রথম দেখা হয় সেই দিন ও আমার পোশাক নিয়ে, আমার পরিবার নিয়ে, আমার শিক্ষা নিয়ে আমাকে কথা শুনিয়েছিল। আর তুমি তো খুব ভালো করে জানতে যে কোনো হুজুর মানুষ আমার পছন্দ না, আর ওই হুজুরটা আমাকে এত বেশি অপমান করেছিল যে আমি মেনে নিতে পারিনি। তাই প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওকে বিয়ে করেছি। আর শুধু বিয়েই না, ওকে এখন আমি উচিত শিক্ষা দিচ্ছি, ওকে দিয়ে আমি আমার বাড়ির সমস্ত কাজ করাচ্ছি। তুমি বিশ্বাস করো, আমি ওকে স্বামী হিসেবে কখনোই মেনে নেইনি, আর ওকে স্বামীর কোনো অধিকারও দেইনি। তুমি মানুষকে শিক্ষা দিয়ে বলে তুমি তাকে বিয়ে করবে? এটা কোনো কথা? দেখো, যা করার তা তো করেই ফেলেছি, তাই না? তুমি আমাকে একটু সময় দাও, আমি এখানে সবকিছু ম্যানেজ করে ফেলবো, আর ওই হুজুরটাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থাও করব। দেখো, যা করার তুমি দ্রুত করো। তুমি যতদিন না পর্যন্ত ওকে ডিভোর্স দিবে ততদিন আমি এখানেই থাকবো।
আর আমি এখান থেকে ওই দিনই যাব যেদিন তোমাকে আমি নিয়ে যেতে পারবো। দেখো তুমি প্লিজ পাগলামি করো না, তুমি শহরে ফিরে যাও। আমি তো তোমাকে বললামই আমি শহরে সেই দিনই যাব যেদিন তোমাকে নিয়ে যেতে পারবো। হায় আল্লাহ, ভাইয়া কল করেছে। আচ্ছা শোনো না, তোমার যতদিন গ্রামে থাকতে ইচ্ছে করবে তুমি থাকো, কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, তুমি প্লিজ ভাইয়ার সামনে এসো না। এখন আমাকে বাড়িতে যেতে হবে, আমি আসি, হ্যাঁ পরে কথা হবে। আমি তো ওকে কারো হতে দেবো না, কারণ ও যদি অন্যের হয়ে যায় তাহলে তো আমি ওকে কাজে লাগিয়ে ওর ভাইকে আমি শিক্ষা দিতে পারবো না। ওর ভাই সামান্য কিছু টাকার জন্য আমাকে যে অপমান করেছিল সে কথা মনে হলে আমার আজও বুকটা ফেটে যায়। তাই যে করে হোক ওর বোনকে কবজা করে ওকে শিক্ষা দিতেই হবে। কিরে হাসান, তুই কাজ কাম রেখে এখানে কি করছিস? একটি কথা জানার জন্য এসেছিলাম। কি বলতে চাস তাড়াতাড়ি বল। ভাইয়া, কারো কিছু হয়নি তো? সব কিছু ঠিক আছে? কেন, কার কি সমস্যা হবে? কোনো সমস্যা হয় নাই, তুই যা। না আসলে ভাইয়া, মিমকে দেখলাম কার সাথে যেন ফোনে কথা বলতেছিল। কথা বলতে বলতে হঠাৎ করে তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়ে গেল। এই জন্য ভাবলাম ওর কোনো সমস্যা হলো কিনা। না না, কোনো সমস্যা নাই, তুই এক কাজ কর, বাইরে যা, গিয়ে তোর কাজ কর। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কিরে, কোথায় গিয়েছিলি তুই? এত বার করে যে তোকে কল দিলাম, তুই একবার আমার কলটা রিসিভ করলি না কেন? মানে ভাইয়া আমি একটা জরুরি কাজে বাইরে গিয়েছিলাম, আসলে আমার একটা ফ্রেন্ড এসেছিল তো, ওর সাথে কথা বলার জন্য গিয়েছিলাম। সেটা তো আমাকে একবার কল করে বললেই হতো। সরি, ভুল হয়ে গেছে, সামনে আর কখনো এমনটা হবে না। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ভিতরে যা, আর পরবর্তী সময়ে কোথাও গেলে অবশ্যই আমাকে কল করে বলে তারপর যাবি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর এমন ভুল যেন কখনো না হয়। এবার যা, ভিতরে যা। ঠিক আছে। হাসান, আয় হাসান, হুজুরের বাচ্চা হুজুর তুই কই? হ্যাঁ, একটা কাজের ফরমাইশ দিলে ঠিকমতো কাজটা করতে পারে না। সে কখন বলেছে আমার গরম পানি লাগবে, আমি গোসল করতে যাব। এই হুজুর কই তুই? আসছি, আর একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, জলদি আয়, আমি ভিতরে ঢুকলাম। কি হলো? ও বোধহয় ওয়াশরুমে ঢুকছে। এটা কোথায় রাখি? এই পানি নিয়ে এসেছি। পানিটা বাইরে রেখে দে। আচ্ছা ঠিক আছে। ফোন বাজছে, এটা তো মিমেরই ফোন। যাই রিসিভ করি। রিসিভ করলে আবার রাগ করবে না তো? না, ইমার্জেন্সি কলও হতে পারে। এই, তোমার না বাসায় গিয়ে আমাকে ফোন দেওয়ার কথা ছিল, কিন্তু তুমি তো আমাকে ফোনে দিলা না। ও হ্যাঁ, দিবেই বা কেন? এখন তো তোমার বাসায় তোমার ভাইজা আছে আর ওই হুজুরটাও আছে। দেখো, এগুলো কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। তুমি যত দ্রুত সম্ভব ওই হুজুরটাকে ডিভোর্স দিয়ে আমার কাছে চলে এসো, না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো। হ্যালো, এই কি হলো, কথা বলছো না কেন? হ্যালো এই হ্যালো, তুই আমার ফোন ধরেছিস কেন? আর তুই কার সাথে কথা বলছিস? হ্যাঁ হ্যালো হ্যালো, এই কি হলো? হ্যাঁ, ধুর।